ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক, রাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি তোমাদের স্মরণ করিয়ে দিই আজকের আলোচ্য বিষয়ের প্রাথমিক ধারণাগুলো তোমাদের মধ্যে আগে আলোচনা করা হয়েছে, ওইগুলো তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। অংশীদারি ব্যবসায় চুক্তি, চুক্তিকে বলা হয় অংশীদারি কারবারের ভিত্তি। চুক্তি লিখিত ও মৌখিক উভয়ই হতে পারে, তবে চুক্তির অনুপস্থিতিতে মুনাফা সমানভাবে বণ্টিত হয়। মূলধন ও উত্তোলনের উপরে সুদ ধরা যাবে না যদি চুক্তিতে উল্লেখ না থাকে। যদি চুক্তিতে উল্লেখ থাকে তবে চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপরে সুদ ধরতে হবে। তবে ঋণের বিষয়ে চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকলেও 6% সুদ ধরতে হবে। আমি আগে আলোচনা এগুলো করেছি, তাও আবার যেহেতু আজকের পাঠ ওই বিষয় সংক্রান্ত তোমাদের মনে করিয়ে দিচ্ছি কি কি আলোচনা ইতিমধ্যে আমাদের মধ্যে হয়েছে। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা নিয়ে আমি তোমাদের মধ্যে আলোচনা করেছি। সাধারণ অংশীদারি কারবারের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন দ্বারা সীমাবদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো আলোচনা করেছি অংশীদারি মূলধন সংরক্ষণের 2টা পদ্ধতি অনুসরণ করা হয়। একটি হলো স্থিতিশীল মূলধন পদ্ধতি, আর একটি হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আমি আশা করি তোমরা পূর্ব পাঠের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছ এবং এগুলো সম্বন্ধে তোমাদের আগেই ধারণা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি কারবারের মূলধন সংরক্ষণে কোথাও দেখা যায় মূলধন ও অতিরিক্ত মূলধনকেই শুধু মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। আবার কখনো মূলধন, অতিরিক্ত মূলধনের পাশাপাশি মূলধনের সুদ, অংশীদারদের বেতন, মুনাফার অংশ, উত্তোলন, উত্তোলনের সুদ ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয় যখন অংশীদারি মূলধনে হিসাবে মূলধন হিসাব প্রস্তুত করা হয়। এর কারণ কি তোমরা জানো কি প্রিয় শিক্ষার্থীরা? আমি আশা করি বুঝতেই পারছো আমাদের আজকে আলোচ্য বিষয় কি নিয়ে। আমরা একটি উদ্দীপক দেখব, তার আলোকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব এবং একটি সমস্যার সমাধান বিস্তারিতভাবে করার চেষ্টা করব। এই উদ্দীপকটির আলোকে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব ও অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব, তবে স্থিতিশীল ও পরিবর্তনশীল মূলধন উভয় পদ্ধতি। আজকে তোমরা দেখতে পারবে বা জানতে পারবে, বুঝতেও পারবে। পরবর্তীতে এই বিষয়ের উপরে তোমরা নিজেরা সমস্যা সমাধান করতে পারবে, এটা আমি আশা রাখি। যে স্থিতিশীল পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করা হয় এবং পরিবর্তনশীল পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করা হয়। আবার এও দেখতে পারবে যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতকরণে স্থিতিশীল পদ্ধতিতে কোন কোন আইটেমগুলো মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয়, আবার পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবে কোন কোন আইটেমগুলো অন্তর্ভুক্ত হয় এবং কেন অন্তর্ভুক্ত হয় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি তোমাদের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, জনাব জাবেদ, জাকির ও জাকিয়া। তাদের মুনাফা বন্টন অনুপাত 3:2:1। তারা মূলধন বাবদ ব্যবসায় 2020 সালের 1 জানুয়ারি তারিখে
2,00,000 টাকা, 1,50,000 টাকা ও 1,00,000 টাকা যথাক্রমে সরবরাহ করেন। তাছাড়া জাকিয়া অক্টোবর মাসের 1 তারিখে কারবারের প্রয়োজনে 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। ব্যবসায় মুনাফার প্রত্যাশায় জনাব জাবেদ ও জাকিয়া কারবার হতে প্রতি মাসের প্রথম দিবসে যথাক্রমে 1,000 টাকা ও 600 টাকা এবং জাকির প্রতি মাসের শেষ দিবসে 400 টাকা করে উত্তোলন করে। কারবার পরিচালনায় অংশগ্রহণের কারণে জনাব জাকির 1,000 টাকা মাসিক বেতন পাবেন, যা তিনি গ্রহণ করেননি। মূলধন ও উত্তোলনের উপর 6% হারে সুদ ধার্য করতে হবে। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট মুনাফা দাঁড়ায় 3,90,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নেই এই যে উদ্দীপকটি আমরা দেখলাম, এই উদ্দীপকের আলোকে আমাদের কি কি করতে হবে। আমি যে উদ্দীপকটি নিয়ে আলোচনা করলাম তোমাদের মধ্যে, এই উদ্দীপকটি অংশীদারি ব্যবসায়ের এমন একটি উদ্দীপক যে উদ্দীপকটিতে উত্তোলন 2 ভাবে করা হয়েছে। কোনো কোনো অংশীদার উত্তোলন করেছেন মাসের প্রথম তারিখে অর্থাৎ 1 তারিখে এবং কোনো কোনো অংশীদার প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করেছেন। আমরা এখান থেকে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্রগুলো দেখব এবং পরবর্তীতে সমস্যা সমাধানে এটি আমাদের কাজে লাগবে, এটা আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই যে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আজকের যে সমস্যা সমাধান আমরা করব সেটার পুরোপুরি সময় তোমরা আমার সঙ্গে থাকবে এবং আজকের এই ক্লাসটি ডাউনলোড করে পরবর্তীতে তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, এই আশা নিয়ে আমি আজকের এই উদ্দীপকের আলোকে এর বিভিন্ন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি তোমরা নোট খাতা নিয়ে বসেছ এবং এর সাথে মনোযোগ পুরোপুরি তোমাদের রয়েছে এই ক্লাসের প্রতি। তোমাদের করণীয়, এই উদ্দীপকের আলোকে 31শে ডিসেম্বর 2020 তারিখে তোমাদেরকে করতে হবে ক, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। খ, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখাও স্থিতিশীল ও পরিবর্তনশীল পদ্ধতিতে। গ, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো স্থিতিশীল ও পরিবর্তনশীল পদ্ধতিতে। এবং ঘ, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। আমরা 4টি ধাপে আজকে সমস্যাটি সমাধান করব। যদিও তোমাদের পরীক্ষায় তোমাদের ক, খ এবং গ এর অংশ থাকে, আমরা 4টি ধাপ করব। হয়তো দেখা যাবে যে এর থেকে হয় ক বাদ পড়েছে বা খ বাদ পড়েছে এইরকম, তবে 4টি থেকে 3টি থাকতে পারে বা 2টি থাকতে পারে। সুতরাং আজকের এই ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগী হবে। ক এর সমাধান, অংশীদারদের উত্তোলনের উপরে 6% হারে সুদ নির্ণয়। জাবেদ প্রতি মাসে 1,000 টাকা করে উত্তোলন করেছেন। 1,000 টাকার 6% 600 টাকা। যেহেতু প্রতি মাসে শুরুতেই উত্তোলন করেছেন, তাই 13 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে অথবা 6.5 দ্বারা গুণ করতে হবে। এটাই উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র যদি প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করে। এভাবে আমরা উত্তোলনের সুদ বের করে দেখলাম। জাবেদের উত্তোলনের সুদ হয় 390 টাকা। জাকির প্রতি মাসে 400 টাকা করে উত্তোলন করেছে। 400 টাকার 6% 240 টাকা এবং যেহেতু জাকির প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করেছেন, সুতরাং তার এই 240 টাকাকে 11 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে অথবা 5.5 দ্বারা গুণ করতে হবে, তাতে বের হবে 132 টাকা। আর জাকিয়া প্রতি মাসে 600 টাকা করে উত্তোলন করেছেন। 600 টাকার 6% 360 টাকা। যেহেতু জাকিয়া প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করেছেন, সুতরাং 13 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ অথবা 6.5 দ্বারা গুণ দিয়ে 234 টাকা জাকিয়ার উত্তোলনের সুদ নির্ণয় করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, জাবেদ, জাকির এবং জাকিয়ার মোট উত্তোলনের সুদের পরিমাণ দাঁড়ালো 756 টাকা। আমরা ক্ষয়ের সমাধানে যাই। লাভ লোকসান আবন্টন হিসাব। প্রথমে আমরা করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব। উদ্দীপকে দেয়া রয়েছে লাভ লোকসান হিসাব নিট লাভ 1,58,544 টাকা।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই উদ্দীপকের শুরুতে যে নিট লাভটা দেওয়া আছে সেটা অঙ্কটা ভুল রয়েছে। লাভ লোকসান আবন্টন হিসাবে নিট লাভের পরিমাণটা হবে ১,৫৮,৫৪৪ টাকা। এই নিটটাও আমরা যেদিকে লিখলাম সেই ক্রেডিট দিকে শুধু লিখবো অংশীদারদের উত্তোলনের সুদ। যেহেতু এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, তাই অংশীদারদের মূলধন হিসাব লিখে উত্তোলনের সুদ, জাবেদের উত্তোলনের সুদ আমরা ক এর সমাধানে বের করেছি ৩৯০ টাকা, জাকিরের উত্তোলনের সুদ ১৩২ টাকা এবং জাকিয়ার উত্তোলনের সুদ ২৩৪ টাকা। মোট উত্তোলনের সুদের পরিমাণ ৭৫৬ টাকা। ক্রেডিট দিকে শুধু এটাই গেল, যেহেতু এটা আয়ের মধ্যে পড়ে তাই ক্রেডিট দিকে বসছে। আর ডেবিট দিকে মূলধনের সুদ, জাবেদ এর মূলধনের সুদ ১২,০০০ টাকা, জাকিরের মূলধনের উপরে সুদ ৬% দলে ৯,০০০ টাকা এবং জাকিয়ার ক্ষেত্রে জাকিয়া যেহেতু প্রথমে মূলধন ছিল ১,০০,০০০ টাকা, তার ৬% ৬,০০০। আবার জাকিয়া বছরের অক্টোবর মাসের ১ তারিখে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনছে, সেই ২০,০০০ টাকার ৬% হিসাব করে তার উপরে ৩ মাসে সুদ ধরতে হবে, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে। তাই ৩ দিয়ে গুণ ১২ দিয়ে ভাগ দিতে হবে, তাতে হবে ৩০০ টাকা। জাকিয়ার মূলধনের সুদ দাঁড়ালো ৬,৩০০ টাকা। তিনজনের মূলধনের মোট সুদ ২৭,৩০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, জাকির প্রতি মাসে ১,০০০ টাকা বেতন পাবার অধিকারী। ১,০০০ টাকা করে ১২ মাসে বেতনের পরিমাণ দাঁড়ায় ১২,০০০ টাকা। সেটা আমরা লিখলাম জাকিরের মূলধন হিসাব, লিখে ১,০০০ গুণন ১২, ১২,০০০ টাকা লিখলাম। আমাদের আয়ের দিকে ১,৫৮,৫৪৪ টাকা, যেটা আগেই বলেছি তোমাদের উদ্দীপকে এই অঙ্কটি ভুল রয়েছে। লাভ লোকসান হিসাব নিট লাভ হবে ১,৫৮,৫৪৪ টাকা। অংশীদারদের মূলধন হিসাব নাম দিয়ে আমরা উত্তোলনের সুদ লিখলাম ৭৫৬ টাকা। মোট ক্রেডিট দিকের যোগফল দাঁড়ালো ১,৫৯,৩০০ টাকা। ডেবিট দিকে মূলধনের সুদ এবং জাকিরের বেতন, এই দুইটা সমন্বয় করার পর অবশিষ্ট রয়ে গেল ১,২০,০০০ টাকা। এই ১,২০,০০০ টাকা অংশীদারদের মধ্যে তাদের লাভ লোকসান বন্টন অনুপাতে ভাগ করে দিতে হবে। আমরা জানি উদ্দীপকে উল্লেখ রয়েছে লাভ লোকসান বন্টন অনুপাত ৩:২:১। সুতরাং অংশীদারদের মূলধন হিসাব লিখে আমরা মুনাফার অংশ, জাবেদের টাকা ১,২০,০০০ গুণ ৩ ভাগ ২ সমান ৬০,০০০ টাকা। জাকিরের অংশ হলো ১,২০,০০০ গুণ ২ ভাগ ৬ সমান ৪০,০০০ টাকা এবং জাকিয়ার ১,২০,০০০ গুণ ১ ভাগ ৬ সমান ২০,০০০ টাকা। আমরা ৬ দিয়ে কেন ভাগ করব প্রিয় শিক্ষার্থীরা? যেহেতু অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত ৩:২:১, অনুপাতগুলোর যোগফল হলো ৬। তাই জাবেদের টাকাটা বের হবে ১,২০,০০০কে ৬ দিয়ে ভাগ দিয়ে ৩ দিয়ে গুণ, যেহেতু তার অনুপাতে ৩ রয়েছে, জাকিরের অংশ ২ রয়েছে এবং জাকিয়ার অংশ ১ রয়েছে। এইভাবে তাদের মুনাফার অংশ বের করতে হবে। ১,২০,০০০ টাকা লেখার পরে দুই দিকে ডেবিট দিক এবং ক্রেডিট দিকের যোগফল ১,৫৯,৩০০ টাকা সমান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব এখানেই সমাপ্ত হলো। আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব করার পর এখন আমরা দেখব স্থিতিশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব কি করে করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরিবর্তনশীল ও স্থিতিশীল মূলধন পদ্ধতির পার্থক্যটা কি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধনের সুদ, মুনাফার অংশ, কোনো অংশীদারের বেতন, এগুলো মূলধনকে বৃদ্ধি করবে, হ্রাস করবে। যে যে আইটেমগুলো মূলধনকে কমায় সেগুলো মূলধনের হিসাবে ডেবিট দিকে আসবে, আর যেগুলো মূলধনের পরিমাণকে বৃদ্ধি করে সেগুলো মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে শুধুমাত্র অতিরিক্ত মূলধন ছাড়া অন্য কোনো লেনদেনই মূলধনের পরিমাণকে বাড়াবে না বা কমাবে না। এই পার্থক্য হিসাবে আমরা যখন স্থিতিশীল মূলধন পদ্ধতি করতে যাব তখন অংশীদারদের মূলধন হিসাব নামে যে হিসাবগুলো আমরা এখানে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লিখেছি
সেগুলো আমরা মূলধন হিসাব না লিখে অংশীদারদের চলতি হিসাব নামে আরেকটি হিসাব সংরক্ষণ করব, যাতে মূলধনের পরিমাণকে স্থিতিশীল রাখা সম্ভব হয়। আমরা চলে যাচ্ছি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে কি করে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীরা, এই লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতকরণটা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা করব। তোমরা খেয়াল করো, পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ক্ষেত্রেও লাভ লোকসান আবন্টন হিসাবে নিট লাভ 1,58,544 টাকাই ছিল। আমরা এখানেও এটাই এনেছি। শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাব লিখেছিলাম ক্রেডিট দিকে, উত্তোলনের সুদ লেখার আগে এখানে লিখবো আমরা অংশীদারদের চলতি হিসাব। উত্তোলনের সুদ যা ছিল তাই বসবে, যোগফলও যা ছিল ক্রেডিট দিকে তাই বসবে, 1,59,300 টাকা। আবার তোমরা ডেবিট দিকে খেয়াল করো, অংশীদারদের মূলধন হিসাব লিখেছিলাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, এখন আমরা লিখবো অংশীদারদের চলতি হিসাব। মূলধনের সুদ যেভাবে আগে লিখেছিলাম সেইভাবেই মূলধনের সুদ 27,300 টাকা, জাকিয়ার মূলধনের সুদ সেটাও যেভাবে আমরা প্রস্তুত করেছিলাম সেটাই রয়েছে। জাকিরের চলতি হিসাব লিখবো আমরা মূলধন হিসাবের পরিবর্তে, যেহেতু আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতি করতেছি। বেতন, মূলধনের সুদ, মুনাফার অংশ কোনোটাই মূলধনকে বৃদ্ধি বা হ্রাস করবে না, তাই আমরা আরেকটি হিসাব সংরক্ষণ করতে হবে আমাদেরকে। এই হিসাবটার নাম হলো চলতি হিসাব। তাই জাকিরের বেতনটি লেখার সময় আমরা লিখবো জাকিরের চলতি হিসাব, বেতন 1000 গুণন 12, অ্যামাউন্ট আগে যা ছিল তাই রয়ে গেছে, শুধুমাত্র আমরা মূলধন হিসাবের পরিবর্তে চলতি হিসাব লিখছি। খেয়াল করো, মুনাফার অংশের ক্ষেত্রেও আমরা আগে লিখেছিলাম অংশীদারদের মূলধন হিসাব, এখন লিখবো অংশীদারদের চলতি হিসাব। মুনাফার অংশ জাবের, জাকির, জাকিয়ার যা ছিল তাই রয়েছে, আগের মতোই সবকিছু রয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারছো যে লাভ লোকসান আবন্টন হিসাব স্থিতিশীল এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তেমন কোনো পার্থক্য নেই। শুধু আবন্টন হিসাবে যে যে লেনদেনগুলো মূলধনে যাবে না সেগুলো আমরা চলতি হিসাবে লিখব, যেহেতু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে শুধুমাত্র অতিরিক্ত মূলধন ছাড়া অন্য কোনো আইটেম মূলধনকে পরিবর্তন করে না। সুতরাং বাকি সকল লেনদেনগুলোই যেগুলো মূলধন হিসাবকে প্রভাবিত করার কথা, এগুলো আমরা চলতি হিসাব নামে আলাদা একটা হিসাবে সংরক্ষণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের এই পাঠের এই আলোচ্য বিষয়ের যে লাভ লোকসান আবন্টন হিসাব, এটা তোমাদের সুন্দরভাবে বোঝা হয়েছে এবং লাভ লোকসান আবন্টন হিসাবের কোনো সমস্যা আশা করি আর থাকবে না। তারপরও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইলে আমার সাথে যোগাযোগ করবে। আমরা ক্ষয়ের সমাধানের পরে গয়ের সমাধানের দিকে যাব। লাভ লোকসান আবন্টন হিসাব করার পরে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব। এই অংশীদারদের মূলধন হিসাব দুইভাবে আমরা প্রস্তুত করব। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আগেই বলা হয়েছে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব সেটা হলো মূলধনের সুদ, মুনাফার অংশ, অংশীদারের বেতন, এগুলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে আসবে, কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে এগুলো মূলধন হিসাবে আসবে না। এখন খেয়াল করো, আমাদের প্রথম যে মূলধন হিসাবটা প্রস্তুত করতেছি এটা আমরা যথারীতি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে করতেছি। এখানে মূলধনের সুদ, উত্তোলন, উত্তোলনের সুদ, মুনাফার অংশ এগুলো আমরা মূলধন হিসাবে আনবো এবং এনে যে যে আইটেমগুলো মূলধনকে বৃদ্ধি করে এগুলো ক্রেডিট দিকে লিখবো এবং যে যে আইটেমগুলো মূলধনকে হ্রাস করে সেগুলো আমরা ডেবিট দিকে লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে কিছু আইটেম এখানে এনেছি। শুরুতেই আমরা ক্রেডিট দিকে লিখবো মূলধন হিসাবের ব্যালেন্স, যার যত ছিল, জাবের 2 লক্ষ টাকা, জাকির 1,50,000 টাকা, জাকিয়া 1,20,000 টাকা। তোমরা খেয়াল করে থাকবে উদ্দীপকে লেখা রয়েছে অক্টোবর মাসের 1 তারিখে জাকিয়া 20,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে। সুতরাং ব্যাংক হিসাব দিয়ে জাকিয়ার হিসাবের ক্রেডিট দিকে
আমরা অতিরিক্ত মূলধনের 20,000 টাকা লিখব। আর বেতন জাকিরের পাওনা রয়েছে 12,000 টাকা, সেটা জাকিরের মূলধনকে বাড়াবে, এটাও আমরা ক্রেডিট দিকে লিখব। মূলধনের সুদ জাবের 12,000, জাকির 9,000 এবং জাকিয়া 6,300। মুনাফার অংশ 60,000 টাকা, জাবের, জাকির 40,000 টাকা এবং জাকিয়া 20,000 টাকা। এবার ডেবিট দিকে খেয়াল করো, উত্তোলন মূলধনকে কমায়, তাই মূলধন হিসাবে ডেবিট দিকে উত্তোলনের পরিমাণ, উত্তোলন জাবেদ প্রতি মাসে 1,000 টাকা করে করেছে, 12 মাসে 12,000 টাকা। জাকির প্রতি মাসে 400 টাকা করে, 12 মাসে 4,800 টাকা এবং জাকিয়া প্রতি মাসে 600 টাকা করে, 12 মাসে অর্থাৎ 1 বছরে 7,200 টাকা। উত্তোলনের সুদ আমরা কয়ের সমাধানে বের করেছি 390, 132 এবং 234 টাকা। এখন জাকিয়ার ক্রেডিট দিকের যোগফল 1,66,300 টাকা এবং জাকিয়ার মূলধন হিসাবে ডেবিট দিকের যে আইটেমগুলো আছে 7,200 এবং 234 তা বাদ দেওয়ার পরে জাকিয়ার মূলধন হিসাবে ব্যালেন্স দাঁড়াবে 1,58,866 টাকা। ঠিক একইভাবে জাকিরের মূলধন হিসাবে ক্রেডিট দিকের যোগফল 2,11,000 টাকা। এই 2,11,000 টাকা হতে ডেবিট দিকের আইটেম 4,800 টাকা এবং 132 টাকা বাদ দেওয়ার পরে জাকিরের মূলধন হিসাবের ব্যালেন্স থাকবে 2,06,068 টাকা। জাবেদের মূলধন হিসাবে ক্রেডিট দিকের যোগফল 2,72,000 টাকা। ডেবিট দিকে উত্তোলন 12,000 এবং উত্তোলনের সুদ 390 টাকা বাদ দেওয়ার পরে জাবেদের মূলধন হিসাবে ব্যালেন্স থাকবে 2,59,610 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় তোমাদের মধ্যে এখনো আলোচনা করা হয়নি, সেটা হলো এই যে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা দুই জায়গায় লিখলাম। খেয়াল করো, আবন্টন হিসাব দুই জায়গায় লিখে যে নিচে যে আইটেমগুলো আমরা উল্লেখ করেছি সবগুলো আইটেমই কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আনা। যেমন বেতন, মূলধনের সুদ, মুনাফার অংশ, তিনটাই আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এনেছি এবং ডেবিট দিকে উত্তোলনের সুদ, এটাও আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এনেছি। তাই আমরা এখানে উল্লেখ করে দিলাম যে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এগুলো আনা হয়েছে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা এখানেই সমাপ্ত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারবে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার পর এখন আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব কি করে প্রস্তুত করতে হয় সেটা আমরা দেখব। আমি আগেই আলোচনা করেছি যে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতে আমরা শুধু মূলধন অর্থাৎ প্রারম্ভিক মূলধন এবং তার সাথে যদি অতিরিক্ত মূলধন আনয়ন করে, এই দুইটা বিষয়ই আমরা মূলধন হিসাবে যুক্ত করি, অন্য কোনো কিছুই আমরা মূলধন হিসাবে যুক্ত করি না। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে আসি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব কি করে প্রস্তুত করতে হয়। অংশীদারদের মূলধন হিসাব, স্থিতিশীল মূলধন পদ্ধতি। আগের মতোই মূলধন হিসাবের ঘর আমরা প্রস্তুত করলাম। শুরুতেই ব্যালেন্স বিডি 1/1/2020 তারিখে 2,01,50,000 এবং 1,20,000। আর আমি তোমাদেরকে বলেছি যে শুধু অতিরিক্ত মূলধন যাকে এনেছে 20,000 টাকা 1 অক্টোবর 2020 তারিখে, এই 20,000 টাকাই শুধু মূলধন হিসাবে আসবে, অন্য কোনো আইটেমই আর মূলধন হিসাবে আসবে না। যাকে আর মূলধন হিসাবে ক্রেডিট দিকের ব্যালেন্স 1,40,000 টাকা, সুতরাং ব্যালেন্সও দাঁড়াবে 1,40,000 টাকা। জাকিরের মূলধন হিসাবের ক্রেডিট দিকের ব্যালেন্স 1,50,000 টাকা, তার মূলধন হিসাবের ব্যালেন্স দাঁড়াবে 1,50,000 টাকা। আবার জাবেদের ক্রেডিট দিকের যোগফল 2 লক্ষ টাকা, তার ব্যালেন্সও দাঁড়াবে 2 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করেছো বেতন বলো, মূলধনের সুদ বলো, উত্তোলন বলো, উত্তোলনের সুদ বলো, কোনোটাই কিন্তু এই স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে আসেনি। শুধু এসেছে অতিরিক্ত মূলধন যে অংশীদার এনেছেন তার ঘরে ক্রেডিট দিকে অতিরিক্ত মূলধনের টাকাটা যুক্ত হয়ে মূলধন হিসাব প্রস্তুত করা হয়েছে। আশা করি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে তোমরা মূলধন হিসাব করাটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবের করার চাইতে অনেক কমফোর্টেবল মনে করবে এবং এটা তোমাদের কাছে সহজবোধ্য হবে বলে আমি আশা রাখি।
প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা মূলধন হিসাব প্রস্তুত করলাম, অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসবে যে তাহলে বাকি আইটেমগুলো কোথায় গেল, কিভাবে আমরা হিসাবভুক্ত করব। অবশ্যই আমরা বাকি আইটেমগুলো হিসাবভুক্ত করব অংশীদারদের চলতি হিসাব। আমরা ঘ এর সমাধানে যাই। অংশীদারদের চলতি হিসাব, এটা মূলধন হিসাবের মতোই একটা হিসাব। এখানে আমরা শুধু মূলধন, অতিরিক্ত মূলধন আনবো না, আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে যে যে আইটেমগুলো মূলধন এবং অতিরিক্ত মূলধন ছাড়া আর বাকি সকল আইটেম যে দিকে যেটা যাওয়ার কথা সেটা সেই দিকেই যাবে। খেয়াল করো, ক্রেডিট দিকে আসছে বেতন, যা অংশীদারদের মূলধনকে বাড়ায়, মূলধনের সুদ অংশীদারদের মূলধনকে বৃদ্ধি করে, মুনাফার অংশ অংশীদারদের মূলধনকে বৃদ্ধি করে। জাকিয়া ক্রেডিট দিকের যোগফল 26,300, জাকিরের ক্রেডিট দিকের যোগফল 61,000 এবং জাবেদের ক্রেডিট দিকের যোগফল দাঁড়ালো 72,000। আবার ডেবিট দিকে আমরা লিখবো যেগুলো মূলধনকে কমায়, যেমন উত্তোলন। উত্তোলন প্রতি মাসে 1,000 করে 12,000 টাকা জাবেদ, জাকিরের 4,800 এবং জাকিয়ার 7,200। পাশাপাশি উত্তোলনের সুদ, যেটা লাভ লোকসান আবন্টন হিসেবে আমরা বের করেছিলাম, 390, 132 এবং 234 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ক্রেডিট দিকের যোগফলের আর ডেবিট দিকের যোগফলের পার্থক্যই হইল ব্যালেন্স। জাকিয়ার ক্ষেত্রে ব্যালেন্স দাঁড়ালো 18,866 টাকা, জাকিরের ক্ষেত্রে 56,068 টাকা এবং জাবেদের চলতি হিসাবে ব্যালেন্স দাঁড়ালো 59,610 টাকা। যেহেতু ক্রেডিট দিকের যোগফল বড়, সুতরাং এই ব্যালেন্সকে আমরা বলবো ক্রেডিট ব্যালেন্স। তাহলে মূল অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স দাঁড়ালো জাবেদের 59,610 টাকা, জাকিরের 56,068 টাকা এবং জাকিয়ার 18,866 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে স্থিতিশীল মূলধন পদ্ধতি করতে গিয়ে আমরা অনেকগুলো আইটেম মূলধন হিসাবে আনতে পারি নাই। তোমরা অবশ্যই খেয়াল করেছো, সবগুলো আইটেমই অংশীদারদের চলতি হিসাবে চলে এসেছে। এই কারণেই অংশীদারদের চলতি হিসাব আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে উল্লেখ করেছিলাম, যখন আমরা ভেবেছিলাম যে আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করব। কিন্তু যখন আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করব, তখন আমাদের অংশীদারদের চলতি হিসাব করার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক, খ এবং গ এর সমাধান সম্পন্ন করা হলো। আশা করি তোমরা এই আলোচনার প্রেক্ষিতে বলতে পারবে অংশীদারি কারবারে প্রতি মাসের প্রথম তারিখে সমপরিমাণ টাকা উত্তোলন করলে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্রটা কি, কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করা হয়। আবার যদি অংশীদারি কারবারে প্রতি মাসের শেষ তারিখে সমপরিমাণ টাকা উত্তোলন করে, তাহলে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্রটা কি, কিভাবে সেটা নির্ণয় করবে। চুক্তির অবর্তমানে মুনাফা কিভাবে বণ্টিত হয়, স্থিতিশীল মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির পার্থক্য কি, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে কোন হিসাবটি অতিরিক্ত রাখতে হয় যা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে রাখতে হয় না, সবই আলোচনা হয়েছে। আশা করি এগুলো সবই তোমাদের মধ্যে জানা বিষয়। আজকের আলোচনার শেষ প্রান্তে আমরা তোমাদের জন্য বাড়ির কাজ। একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, জনাব সিয়াম, সাকিব ও সাজিদ। তারা মূলধন বাবদ ব্যবসায় 2020 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 3 লক্ষ টাকা, 4,50,000 টাকা এবং 3,50,000 টাকা সরবরাহ করে। তাছাড়া সাজিদ এপ্রিল মাসের 1 তারিখে কারবারের প্রয়োজনে 1,50,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন এবং সাকিব একই তারিখে কারবারে 50,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেন। ব্যবসায় মুনাফার প্রত্যাশায় জনাব সিয়াম, সাকিব ও সাজিদ কারবার হতে সারা বছরে যথাক্রমে 8,000, 10,000 ও 9,000 টাকা উত্তোলন করেন। ইহা ছাড়াও জনাব সাকিব কারবার হতে 1,200 টাকার পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। কারবার পরিচালনায় অংশগ্রহণের কারণে জনাব সাকিব ও সাজিদ প্রতি মাসে 1,500 টাকা করে বেতন পাবেন, যা তারা গ্রহণ করেছেন। মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে, পণ্য উত্তোলন ব্যতীত। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায় নিট মুনাফা দাঁড়ায় 3,10,000 টাকা। পূর্বের মতোই তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করতে হবে। অর্থাৎ তোমার করণীয় অংশীদারদের মূলধন উত্তোলনের সুদ নির্ণয় করো,
অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখাও এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো স্থিতিশীল মূলধন পদ্ধতিতে এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। দুটি পদ্ধতিতেই তোমরা এটা করো। এটা আমরা আগের সমস্যায় বলেছিলাম, কিন্তু এখন সমস্যায় আমরা তোমাদেরকে নতুনত্ব আনবো। আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি তাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা পূর্ব ক্লাসের করণীয় ছিল। আজকের ক্লাসের করণীয় অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখাও স্থিতিশীল ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, এবং গ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো স্থিতিশীল ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। আজকের বাড়ির কাজ এই পর্যন্তই, এবং আমি যেহেতু 4টি সমস্যা সমাধান করেছি, সুতরাং তোমরাও এই উদ্দীপকের আলোকে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করবে। করোনা ভাইরাস বিষয়ে সতর্ক থাকবে। এই মহামারী থেকে আমাদেরকে উত্তরণ হতে হবে। সাথে সাথে মাদকের বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউই মাদকের সুবলের মধ্যে না পড়ো, মাদক থেকে নিরাপদ থাকো, মাদক সেবীদের এড়িয়ে চলো, সমাজ থেকে মাদক নির্মূলে সবাই ভূমিকা রাখো। এই আশা রেখে আজকের মতো হিসাব বিজ্ঞান 2য় পত্রের আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।